নমস্কার বন্ধুরা, গল্পসূত্রের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অর্পিতা। আজ আমি উপস্থিত হয়েছি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র মনোজ সেনের লেখা রহস্য সন্ধানী দময়ন্তীর দ্বিতীয় গল্প নিয়ে। গল্পের নাম নকল হিরে। সমরেশ অফিস থেকে ফিরেই লম্বা হওয়ার তাল করছিল। দময়ন্তী বাধা দিয়ে বলল, শিবেনবাবু আসছেন, এখন শুয়ে পড়ো না। শিবেন আসছে কেন? এক ভদ্রলোককে নিয়ে আসছেন। একটা ইন্টারেস্টিং কেস আছে নাকি? কে ভদ্রলোক? নাম বললেন সুশীল মৈত্র। তার মেয়ে তার স্বামীকে খুন করেছে, কাগজে বেরিয়েছিল। সোনারপুর হত্যাকাণ্ড পড়নি? সমরেশ হাত নেড়ে বলল, না, খেলার খবর ছাড়া আমি আর কিছুই পড়ি না। দময়ন্তী হাসল, বলল, জানি। আমার তো পড়ে মনে হয়েছিল খুব সোজা ব্যাপার। মেয়েটির স্বামীর চরিত্র ভালো ছিল না, তাই সে রাগের মাথায় খুব ক্লোজ রেঞ্জ থেকে গুলি করেছিল তাকে, নিজের শোবার ঘরে তার স্বামীর রিভলভার দিয়েই। সমরেশ একটা সিগারেট ধরিয়ে বলল, ও খুবই সহজ ব্যাপার, তাতে কোনো সন্দেহ নেই। হরবক্ষতি হচ্ছে আজকাল, তা শিবেন আবার এর মধ্যে ইন্টারেস্টিং কি পেল? কি জানি, মেয়েটি বলেছিল সে সেলফ ডিফেন্সে ভদ্রলোককে গুলি করে, কিন্তু ভদ্রলোকের কাছে কোনো অস্ত্রই ছিল না। তাছাড়া পুলিশের মতে ভদ্রলোক খুব শান্ত এবং নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। সেটা অবশ্য কিছুই প্রমাণ করে না। শান্ত লোক খেপে গেলে যে কি হয় তা তো মাঝে মাঝেই দেখছি, বলে সমরেশ দাঁত বের করে হাসল। হুমকার দিয়ে উঠল দময়ন্তী, বাজে কথা বলো না তো। কি এমন ভয়ঙ্কর মূর্তি দেখেছ শুনি? সমরেশ এ প্রশ্নের কোনো জবাব দিল না। সুশীল মৈত্র সার্থকনামা ব্যক্তি। এমন বিনয়ী নম্র ভদ্রলোক সচরাচর দেখা যায় না। 50-এর ওপরে বয়স, পক্ককেশ, দীর্ঘাকায়, সুপুরুষ ব্যক্তি। তার মেয়ে যে খুনি হতে পারে এ কথা ভাবাই যায় না। ভদ্রলোক দুঃখিত আর নিচু গলায় ঘটনার বিবরণ দিচ্ছিলেন। আমার জামাই মানে প্রতাপ চৌধুরী একসময় আমার কর্মচারী ছিল। সোনারপুরে আমার একটা ফেব্রিকেশন শপ আর ফাউন্ড্রি আছে। সেখানে যাদবপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে বছর 6 আগে জয়েন করে। অত্যন্ত পরিশ্রমী এবং বুদ্ধিমান ছেলে দেখে আমিও তার দায়িত্ব বাড়াতে থাকি এবং শেষ পর্যন্ত আমার ছোট মেয়ে দীপান্বিতার সঙ্গে তার বিয়ে দিই। সে আজ থেকে প্রায় 4 বছর আগেকার কথা। দীপু তখন সদ্য বিয়ে পাশ করেছে। বিয়ের পর বছর 2 বেশ ভালোই কেটেছিল, কিন্তু তারপর থেকে গন্ডগোল শুরু হয়। আমার ছোট মেয়ে খুবই চাপা স্বভাবের, কিন্তু তবুও তার কাছ থেকে যা জানতে পারি তাতে বুঝতে পারি যে সে প্রতাপের চরিত্রের প্রতি খুবই সন্দিহান হয়ে পড়েছিল। অথচ এর সঠিক কোনো কারণ ছিল বলে আমার জানা নেই। প্রতাপ ছিল কাজপাগল ছেলে। দুশ্চরিত্র হবার মতো মানসিকতা বা সময় কোনোটাই তার ছিল বলে তখন আমার মনে হয়নি, এখনো মনে হয় না। প্রতাপ প্রায় সারাদিনই কারখানায় কাটাতো, ডুবে থাকতো কাজের মধ্যে। শনি নেই, রবি নেই, দিন নেই, রাত নেই। প্রতাপ কারখানার কোনো না কোনো জায়গায় কোনো না কোনো প্রবলেম সলভ করে বেড়াচ্ছে। এহেন ছেলের চরিত্র নিয়ে সন্দেহ করাটা একটা পাগলামি। বুঝতেই পারছেন, ঘরে শান্তি না থাকলে বাইরেও থাকে না। প্রতাপও সম্প্রতি কাজকর্মে অমনোযোগী হতে আরম্ভ করেছিল। হঠাৎ অফিস থেকে বেরিয়ে পড়তো, সিনেমা দেখতো, একটু আধটু ড্রিঙ্কসও করছিল বলে শুনেছি। আমি অবশ্য ক্রমাগতই দীপুকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু ব্যাপারটা যে এমন ভয়ঙ্কর হয়ে পড়বে আমি ঠিক বুঝতে পারিনি। যদি বুঝতে পারতুম তাহলে হয়তো ওদের আলাদাই করে দিতুম। আমি বরং ভেবেছিলাম একসঙ্গে থাকলে মিটমাট হয়ে যাবে। এই ঘটনাটা যেদিন ঘটে, অর্থাৎ গত মাসের 3 তারিখে, আমি দীপুর কাছে গিয়েছিলুম দুপুরবেলা।
কতগুলো ক্যাশ সার্টিফিকেটে সই করাতে। ওদের বাড়িটা আমার ফ্যাক্টরির গায়েই। আমি ফ্যাক্টরিতে আর যাইনি। ভেবেছিলুম দুপুরবেলা প্রতাপ যখন আসবে তখন একসঙ্গে খাওয়া দাওয়া করে দুজনে মিলে একসাথে কারখানায় যাব। কাজেই শৈশাবুত করিয়ে আমি বসার ঘরে বসে দীপুর সাথে গল্প করছিলুম। গল্প করতে করতে হঠাৎ দীপু উঠে ওপরে গেল। ওপরেই ওদের শোবার ঘর। আমি সে ব্যাপারে কিছু না ভেবে বসে বসে একটা ম্যাগাজিন পড়তে লাগলুম। এমন সময় টের পেলুম প্রতাপ এলো। তার জানা ছিল না যে আমি এসেছি। সে সদর দিয়ে ঢুকে সোজা ওপরে চলে গেল। তারপর একটু বাদেই দড়াম দড়াম করে দুটো শব্দ হলো। আমি শব্দ শুনে প্রথমটায় কিছুই ভাবিনি। এমনিতেই ম্যাগাজিন পড়ছিলুম, কাজেই একটু অন্যমনস্ক ছিলাম। তার ওপর পাশেই কারখানা, অমন আওয়াজ তো হতেই পারে। এর একটু বাদে দীপু ওপর থেকে নিচে নেমে এলো। দেখি মেয়ের হাতে একটা রিভলভার। সেটা ঠকাস করে আমার সামনে টেবিলের ওপর রেখে বলল, বাবা, আমি প্রতাপকে মেরে ফেলেছি। শুনে তো আমি বলে কি? আমি বললুম, মেরে ফেলেছিস মানে? ব্যাপারটা কি? মেয়ে বলে, ওই রিভলভার দিয়ে ওকে কুকুরের মতো মেরে ফেলেছি। আমাকে ও খুন করতে আসছিল, তোমাকেও মারত। শয়তানটা যেই পকেটে হাত দিয়েছে অমনি আমি গুলি চালিয়েছি। ও বোধহয় ভেবেছিল আমাকে মারা এতই সহজ। আমি চেঁচিয়ে বললুম, পকেটে হাত দিল আর অমনি তুই গুলি চালালি? মেয়ে বলল, হ্যাঁ, ওর পকেটে অস্ত্র ছিল, এখনো আছে, তুমি দেখো গিয়ে। আমি শুনে পড়ি কি মরি করে দৌড়ে ওপরে গেলুম। গিয়ে দেখি বীভৎস দৃশ্য। দীপুর ঘরের ভেতরে দরজার মুখে প্রতাপ চিত হয়ে পড়ে আছে, চারদিকে রক্তে ভেসে যাচ্ছে। এইখানে দময়ন্তী বাধা দিয়ে জিজ্ঞাসা করল, দীপুর ঘর মানে? আপনার মেয়ে জামাই কি আলাদা ঘরে শুতেন? শঙ্কিতভাবে সুশীলবাবু বললেন, হ্যাঁ, গত 2 বছর ধরে ওরা আলাদাই থাকছিল। সত্যি কথা বলতে কি, প্রতাপ বাড়ি ছেড়ে চলে যেতেই চেয়েছিল, আমিই দিইনি। ওর প্রতি আমার একটা এমন মায়া পড়ে গিয়েছিল। আমি বলেছিলুম, এখনই হুট করে কিছু একটা করে বসো না। দীপুর কি যেন একটা হয়েছে, ও সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তখন যদি জানতুম যে তার এমন পরিণতি হবে। বলে ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন। দময়ন্তী নিচু গলায় প্রশ্ন করল, তারপর কি হলো? আপনি প্রতাপবাবুর পকেট সার্চ করলেন? প্রবল বেগে মাথা নেড়ে সুশীলবাবু বললেন, না না, তা কখনো করি। এর কিছুদিন আগেই আমার কারখানায় একটা খুন হয়েছিল, স্ট্যাবিং কেস। আমাদের এক সুপারভাইজার ডেড বডিতে হাত দিয়েছিল বলে পুলিশ একেবারে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসেছিল। ওসব এখন আমার জানা হয়ে গেছে। এমন কাজ কখনো করতে নেই। আমার শুধু মনে হলো, দীপু আমার মেয়ে, খুন করেছে, তার ফাঁসি হবে, তাকে আমাকে বাঁচাতেই হবে। এই মনে হতেই আমি আবার দৌড়ে নিচে চলে এলুম, দীপুকে বলে কেসটা কিভাবে ঘোরানো যায় তার একটা ব্যবস্থা করতে। কিন্তু নিচে নেমে এসে দেখি দীপু সমস্ত ভণ্ডুল করে বসে আছে। প্রতাপের ড্রাইভার অতীন্দ্র আর মালি শিশিরকে ডেকে চিৎকার করে বলছে, শিগগিরই পুলিশ ডেকে আনো, আমি তোমাদের বাবু প্রতাপ চৌধুরীকে খুন করেছি। ও আমাকে খুন করতে যাচ্ছিল, উল্টে আমিই ওকে মেরে ফেলেছি। সমরেশ জিজ্ঞাসা করল, তারপর? তারপর পুলিশ এলো। তাদের সামনেও দীপু সমানে বলে গেল যে আত্মরক্ষার্থেই এই হত্যাকাণ্ড। দময়ন্তী জিজ্ঞাসা করল, পুলিশ কি প্রতাপের পকেটে কোনো অস্ত্র পেয়েছিল? না। কিছু কি পেয়েছিল? হ্যাঁ, একটা কালো ভেলভেটের বাক্সে একটা হীরের আংটি। অ্যাপারেন্টলি প্রতাপ ওই আংটিটা দেবার জন্যেই দীপুর ঘরে গিয়েছিল।
সম্ভবত মিটমাট করার উদ্দেশ্যে একটা উপহার নিয়ে ঢুকেছিল দীপুর ঘরে, কিন্তু উপহারটা আর পকেট থেকে বের করার সুযোগ পেল না। উপহার বুঝলেন কি করে? কারণ দীপুর ওরকম কোনো আংটি ছিল না। দময়ন্তী চিন্তিত মুখে, ভারী আশ্চর্য ব্যাপার। কেন আশ্চর্য কেন? কারণ কোনো পুরুষ মানুষ, সে যতই না আপন ভোলা বা কাজ পাগল হোক, ভর দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে তার অভিমানী স্ত্রীর মান ভাঙাতে উপহার দিতে যাবে, এটা যেন কেমন একটা অদ্ভুত বলে মনে হচ্ছে। মানে স্থান কাল পাত্র কোনোটাই ঠিক খাপ খাচ্ছে না আর কি। এতক্ষণে শিবেন কথা বলল আরও একটা অদ্ভুত ব্যাপার আছে। প্রতাপ চৌধুরীর পকেটে যে আংটিটা ছিল তার হিরেটা জাল, একটা সুন্দর করে পলাকাটা কাঁচের টুকরো। যে কোনো কস্টিউম জুয়েলারির দোকানে ওটার দাম 2 টাকা 2.5 টাকার বেশি হবে না। শুনে দময়ন্তী কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে চুপ করে রইল। কিছুক্ষণ চুপ করে থাকার পর দময়ন্তী জিজ্ঞাসা করল, সুশীলবাবু, আপনার মেয়ে এ খবর পেয়ে কি বলল? সুশীলবাবু বললেন, প্রথমে তো ক্ষেপে লাল হয়ে গেল, তারপর বলল এটা সম্পূর্ণ মিথ্যে কথা, সাজানো ব্যাপার, ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি। এবং তার সমস্ত রাগটা এসে পড়ল আমার ওপর। তার ধারণা আমি প্রতাপের পকেট থেকে অস্ত্রটা সরিয়ে আংটিটা রেখে দিয়েছিলাম যাতে তার শাস্তি হয়, কারণ তার বিশ্বাস আমি নাকি তার চেয়ে প্রতাপকেই বেশি ভালোবাসতুম। দময়ন্তী শান্ত গলায় জিজ্ঞাসা করল, তার সন্দেহটা কি নিতান্তই অমূলক? নিতান্তই। জামাই আমার যতই প্রিয় হোক না কেন, তার জন্য মেয়ের ফাঁসি হোক, এটা আমি কখনোই চাইতে পারি না। আর তাছাড়া সেদিন তো আমি হঠাৎই গিয়ে পড়েছিলাম। আমার তো আর জানা ছিল না যে সেই দিনই এমন একটা ঘটনা ঘটবে যে পকেটে করে আমি একটা ঝুঠো আংটি নিয়ে যাব। আর ঝুঠো আংটি বা কেন, আমি তো একটা আসল হীরের আংটি নিয়ে যেতে পারতুম। আপনি এসব কথা আপনার মেয়েকে বলেছেন? বলেছি, কিন্তু সে কোনো কথাই শুনছে না। এখন তো সে কারুর সঙ্গে দেখাও করছে না, কথাও বলছে না। যতবার হাজতে দেখা করতে গেছি বলে পাঠিয়েছে, তুমি যা চাও তাই হবে, দেখা করার কোনো দরকার নেই। বলতে বলতে সুশীল মৈত্রের গলা ধরে এলো। কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে গলা খাঁকারি দিয়ে বললেন, বিশ্বাস করুন মিসেস দাশগুপ্ত, দীপুরে ধারণা একেবারে মিথ্যে। আমার ওই 2 মেয়ে ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। ওদের জন্য পারি না আমি এমন কোনো কাজ নেই। ওদের মা যখন মারা যায়, দীপুর তখন বয়স 4 বছর। সেই তখন থেকে আমি ওদের বড় করেছি। ওদের অযত্ন হতে পারে এই ভয়ে দ্বিতীয় কোনো স্ত্রীলোককে এ বাড়িতে পর্যন্ত ঢুকতে দিইনি আমি। আর সেই আমি কি না? সুশীল মৈত্র আর নিজেকে সামলাতে পারলেন না। তার 2 চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। দময়ন্তী আস্তে আস্তে জিজ্ঞাসা করল, আমাকে কি করতে বলেন সুশীলবাবু? সুশীলবাবু এতক্ষণে নিজেকে খানিকটা সামলেছেন। বললেন, আমার জন্যে আমি ভাবি না মিসেস দাশগুপ্ত। আপনি দীপুকে বাঁচান। সে ন্যালাখাপা নয়, নির্বোধ নয়, সোজা সরল বুদ্ধিমতী মেয়ে, লেখাপড়ায়ও ভালো। সে একটা কথা বলছে, সেটা বাহ্যত যতই অসম্ভব বলে মনে হোক না কেন, নিশ্চয় তার মধ্যে একটা সত্য আছে। সে প্রতাপকে খুন করতে চাইলে নানা রকম অন্য রাস্তায়ও করতে পারত। প্রকাশ্য দিবালকে লোকজন ডেকে একটা অবাস্তব যুক্তি খাড়া করে এমন কাজ করবার মতো জড়বুদ্ধি তো সে নয়। কোথাও একটা মস্ত বড় রহস্য আছে এর মধ্যে মিসেস দাশগুপ্ত। আমার কেবলই মনে হচ্ছে দীপু যা বলছে তার আসল কথাটা
আমরা দেখতে পাচ্ছি না বা হয়তো দেখতে চাইছি না। আমার অনুরোধ, আপনি যদি ওই আসল কথাটা বের করেন, দেখবেন হয়তো দীপু সত্যিই অপরাধী নয়। যে সত্যি অপরাধী সেই শাস্তি পাক। সে যদি আমিও হই, তাতেও আমার কোনো ক্ষোভ থাকবে না। দময়ন্তী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হয়তো আপনার কথাই ঠিক। এই সমস্ত ব্যাপারটার মধ্যে যে একটা রহস্য আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সুশীলবাবু হাত জোর করে বললেন, কিন্তু টিন্তু নয় মিসেস দাশগুপ্ত, আপনাকে আমার মেয়েকে বাঁচানোর দায়িত্ব নিতেই হবে। আমি কোনো কথাই শুনব না। এর জন্য যত টাকা লাগে আমি দেব। দময়ন্তী ফিকে হাসল, বলল, দেখুন, প্রফেশনাল প্রাইভেট ডিটেকটিভ বলতে যা বোঝায় আমি তা নই। টাকা নিয়ে আমি কাজ করি না, আর কাউকে বাঁচানোর কোনো দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না। কোথাও কোনো রহস্য থাকলে আমি সেটার জট ছাড়ানোর চেষ্টা করতে পারি মাত্র। সুশীলবাবু পূর্ববৎসল করজোড়েই বললেন, আমি অত্যন্ত লজ্জিত মিসেস দাশগুপ্ত যে টাকা পয়সার কথা তুলে ফেললাম। শিবেনবাবু আমাকে আগেই সব বলেছিলেন, তা সত্ত্বেও কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। কি করব বলুন? আমি যে ব্যবসাদার লোক, আমি তো আবার এসব ছাড়া কোনো কাজের কথা চিন্তাই করতে পারি না। আমারই দোষ, আপনি আমাকে ক্ষমা করে দিন। দময়ন্তী মৃদু হাসল, বলল, না না, ওসব কিছু নয়। আমি যেটা বলতে চাইছিলুম তা হচ্ছে, আমি যখন কোনো কেস হাতে নিই তাতে কোনো শর্ত থাকলে চলবে না। সুশীলবাবু প্রবল বেগে মাথা নেড়ে বললেন, না না, কোনো শর্ত আরোপ করার কোনো প্রশ্নই ওঠে না মিসেস দাশগুপ্ত। শুধু সত্য কথাটা বের করুন। আমার মেয়ে দীপু তার স্বামীকে হত্যা করেছে, এটা তো মিথ্যা হতে পারে না। কিন্তু কেন করলো? সে যে আত্মরক্ষার কথা বলছে, কেন বলছে? প্রতাপের পকেটে একটা ঝুটো হীরের আংটি কোত্থেকে এলো? প্রতাপ আর দীপুর মধ্যে ঝগড়া হলো কেন? প্রতাপ কেন দীপুর সঙ্গে একটা মিটমাটের চেষ্টা করলো না? এসব প্রশ্নের উত্তর পেলে হয়তো দেখবেন দীপু নির্দোষ। তবে সে উত্তর বের করার ক্ষমতা বা বুদ্ধি কোনোটাই আমার নেই। সেই জন্যেই আপনার কাছে আমার অনুরোধ। দময়ন্তী বাধা দিয়ে বলল, ঠিক আছে সুশীলবাবু, আমি আপনার মেয়ের ব্যাপারটা দেখব। তবে তার আগে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে আপনার স্ত্রী যখন মারা যান তখন আপনার ছোট মেয়ের বয়স 4 বছর। সেটা কত বছর আগেকার ঘটনা? দময়ন্তীর প্রশ্ন শুনে সুশীলবাবু একটু যেন স্তস্ত্র হয়ে উঠলেন। থেমে থেমে বললেন, তা প্রায় 20 বছর হবে। উনি কিভাবে মারা যান? সুশীলবাবু গলা খাঁকারি দিয়ে বললেন, তার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কি? সেটা আমি বুঝবো মিস্টার মৈত্র, তবে আপনি যদি উত্তর দিতে না চান, দেবেন না। সুশীলবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, না দিয়েই বা যাব কোথায়? ওরা ঠিকই খুঁজে বের করবেন। বলে সুশীলবাবু শিবেনের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। তবে বলুন। আমার স্ত্রী ট্রেন থেকে পড়ে মারা যান। আপনি সেই ট্রেনে ছিলেন? হ্যাঁ, তবে অন্য কামরায়। আমার স্ত্রী আমার এক বন্ধুর সঙ্গে ছিলেন। আমি তাদের অনুসরণ করেই সেই ট্রেনে উঠি। কোনো একটা স্টেশনে আমার স্ত্রী আমাকে প্ল্যাটফর্মে দেখতে পান এবং তারপরেই বিবেক দংশন সহ্য করতে না পেরে বা ভয়ে ব্যাকুল হয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন অথবা তাকে ফেলে দেওয়া হয়। পুলিশ আপনার কথা বিশ্বাস করেছিল? হ্যাঁ, করেছিল, কারণ সাক্ষী সাবুতের কোনো অভাব ছিল না। আপনার সেই বন্ধুটি এখন কোথায় থাকেন জানেন? না, জানি না। শিবেন গম্ভীর মুখে বলল, আপনি এইসব কথা আমাদের বলেননি কেন? আপনারা তো জিজ্ঞাসা করেননি। তাছাড়া সেই 20 বছর আগেকার ঘটনার সঙ্গে দীপুর ব্যাপারটার যে কি যোগাযোগ থাকতে পারে সেটা তো আমি এখনো বুঝতে পারছি না। দময়ন্তী বাধা দিয়ে বলল, ঠিক আছে মিস্টার মৈত্র, এরপর আমার দ্বিতীয় প্রশ্ন। প্রতাপবাবুর আত্মীয় স্বজন কে কে আছেন?
কি করেন তারা? প্রতাপের বাবা মা তার ছেলেবেলাতেই মারা যান। তারপর তার এক বিধবা মাসি তাকে মানুষ করেন। ওর একটি ছোট বোন আছে, তার বিয়ে হয়েছে এক ডাক্তারের সঙ্গে। তারা এখন আমেরিকাতে থাকে, তবে তাদের সঙ্গে প্রতাপের বা তার মাসির কোনো সম্পর্ক নেই। প্রতাপের মৃত্যুর খবর বোধহয় সে পায়নি। কোনো সম্পর্ক নেই কেন? আমি সঠিক জানি না, তবে প্রতাপের ভগ্নিপতি শুনেছি খুব রকচটা, ঝগড়াটে লোক, কারোর সঙ্গেই তার বনে না। প্রতাপবাবুর পরিবারে টাকা পয়সা কিরকম আছে? বিশেষ কিছু না, ব্যাংকে জমানো কয়েক হাজার টাকা ছাড়া আর কিছুই নেই। আপনি যখন আপনার মেয়ের সঙ্গে প্রতাপবাবুর বিয়ের ব্যবস্থা করেন, তখন কোনো তরফে কোনো আপত্তি ওঠেনি? না, তেমন কিছু নয়। তবে তবে কি? কিছু উড়ো চিঠি এসেছিল, আমি যাতে এই বিয়ে না দিই সেই অনুরোধ নিয়ে। পরে আমাকে ভয় দেখিয়েও কয়েকটা চিঠি আসে। সেসব চিঠি আছে আপনার কাছে এখনো? না, সেসব তক্ষুনি ছিঁড়ে ফেলে দিই। পাড়ার কোনো ফচকে ছোড়ার কাণ্ড বলেই আমার মনে হয়েছিল, আমি বিশেষ পাত্তা দিইনি। দীপান্বিতা তো আপনার ছোট মেয়ে। আপনার বড় মেয়ে কোথায় থাকে? আমার বড় মেয়ে থাকে বরাকরে, তার শ্বশুর বাড়ি সেখানে। তার জীবনটাও বড় দুঃখের। কেন? আমার বড় মেয়ে সুচিস্মিতা দীপুর চেয়ে 2 বছরের বড়। তার বিয়ে দিয়েছিলুম বিলেত ফেরত ইঞ্জিনিয়ার রামানুজ লাহিড়ীর সঙ্গে। হীরের টুকরো ছেলে, যেমন সুদর্শন তেমনি তার পাণ্ডিত্য। বার্নপুরের ইস্পাত কারখানায় কাজ করত সে। হঠাৎ একটা দুর্ঘটনায় তার পা দুটো কাটা যায়। তারপর থেকেই সে যেন কেমন হয়ে গেছে। ঠিক পাগল নয়, কিন্তু ঠিক স্বাভাবিকও নয়। সবসময় গম্ভীর আর অন্যমনস্ক হয়ে থাকে। আর্টিফিশিয়াল লিম্ফ থাকলেও কোথাও যায় না, বেরোই না বাড়ি থেকে। সারাদিন বসে বসে নানা রকম বই পড়ে। আমি ওকে দিয়ে কিছু কনসালটেন্সির কাজ করাতে চেয়েছিলুম, দেখলুম পারলো না, কনসেন্ট্রেটই করতে পারে না। কতদিন আগে এ ঘটনা ঘটে? আজ থেকে প্রায় 5 বছর আগে, ওদের বিয়ের 1 বছরের মধ্যেই। সংসার চলে কি করে? রামানুজের বাবা বেশ পয়সাওয়ালা লোক ছিলেন, যদিও অবস্থা এখন পড়তির দিকে। তাছাড়া সুচিও চাকরি করে, কাজেই সংসার চলে যায় আর কি। আপনার ছোট মেয়ের এই ব্যাপারে আপনার বড় মেয়ে এবং জামাইয়ের কি রিয়াকশন? কি আর, সুচি খবর পেয়ে দৌড়ে এসেছিল, কান্নাকাটি করলো, এই পর্যন্ত। জামাই আসেননি নিশ্চয়? না না, সে তো বাড়ি থেকেই বেরোয় না। তার ওপর ট্রেনে বাসে কলকাতা আসা তার পক্ষে একরকম অসম্ভবই বলতে পারেন। কিন্তু আর্টিফিশিয়াল লিম্ব নিয়ে তো লোকে রীতিমতো ঘুরে বেড়ায়, চাকরি বাকরি করে। তা হয়তো করে, কিন্তু রামানুজ করে না। আসলে যখন সে সুস্থ ছিল তখন সে বেশ দাম্ভিক এবং আত্মম্ভরী ছিল। ফলে এই দুর্ঘটনা তাকে এতই আঘাত দেয় যে সে প্রায় মানসিকভাবে বিকল হয়ে পড়ে। সেই কারণেই সে কারুর সঙ্গে মেলামেশা করে না, কথা কয় না। তার শারীরিক অক্ষমতাটাকে সে নিজের অপমান বলে মনে করে। আপনার বড় মেয়ের সঙ্গে তার ব্যবহার কেমন? অত্যন্ত ভালো। একমাত্র সুচিকেই সে ভালোবাসে এবং তাকেই একমাত্র অবলম্বন বলে মনে করে। তার শালি আর ভাইরার সঙ্গে সম্পর্ক কেমন? খুবই ভালো ছিল। দীপুর কাছে তো সে একজন হিরো। জামাইবাবু বলতে সে অজ্ঞান। ছোটখাটো সব ব্যাপারেই জামাইবাবুর সঙ্গে কথা না বললে হয় না। তার পাণ্ডিত্য ও বুদ্ধি দেখে প্রতাপও তাকে গভীরভাবে শ্রদ্ধা করত। তার কাছে নানা রকম পরামর্শ নিত, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য প্রবলেমে। তবে আপাত দৃষ্টিতে সে বেশ রূঢ়। যাকে সে পছন্দ করে না তার সঙ্গে দুর্ব্যবহার করতে তার একটুও বাধে না। আপনার সঙ্গে দুর্ব্যবহার করেন না তো? না, তবে একটু এড়িয়ে চলে। বেশ, এবার আপনার কথা কিছু বলুন। কি করেন, কোথায় থাকেন, অতীতের কথাও কিছু বলতে পারেন।
সুশীলবাবু ম্লান হাসলেন, বললেন, দেখুন, আমি একজন নিতান্ত নগণ্য লোক। আমাদের আদি বাড়ি কৃষ্ণনগরে, কিন্তু আমার বাবা কর্মসূত্রে কলকাতাতেই থেকেছেন। আমার জন্ম এখানে, লেখাপড়াও এখানে। আমার ছেলেবেলা কেটেছে শোভা বাজারে। পরে বাবা নারকেলডাঙ্গায় বাড়ি করেন, সেখানেই থাকি এখন। আমরা 3 ভাই, আমি সকলের ছোট। আমার বড়দা আহমেদাবাদে কাপড়ের কলে চাকরি করতেন, রিটায়ার করে ওখানেই থাকেন। তার 2 ছেলে, দুজনেই বোম্বেতে চাকরি করে। আমার ছোড়দা বেশ পণ্ডিত লোক, গৌরমোহন কলেজের নামজাদা প্রফেসর। অর্থনীতির ওপর তার কয়েকটা বেশ বিখ্যাত বইও আছে। তার নাম শুনেছেন বোধহয়, ডক্টর সুবল মৈত্র। দময়ন্তী মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। তিনি কি আপনার সঙ্গেই থাকেন? না, ছোড়দা থাকে টালিগঞ্জে, মোর অ্যাভিনিউতে। গৌরমোহন কলেজ থেকে ওখানটা কাছে পড়ে। ওর 1 ছেলে ও 1 মেয়ে। মেয়ে বড়, তার বিয়ে হয়ে গেছে। ছেলে ছোট, সে বিলেতে গেছে পড়াশোনা করতে। আর আমার কথা আর কি বা বলবো। আমি কেমিস্ট্রি নিয়ে এমএসসি পাশ করে কিছুদিন একটা ওষুধের কারখানায় এবং কিছুদিন একটা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করি। তারপর একদিন সব ছেড়ে ছুড়ে দিয়ে ব্যবসায় নেমে পড়ি। ভাগ্যলক্ষ্মীও আমার ওপর প্রসন্ন হয়েছিলেন, ফলে আজ আমার কিছু সচ্ছলতা এসেছে। আমার এখন 2টো কারখানা, একটা বেলেঘাটায় তারক কেমিক্যাল ওয়ার্কস, অন্যটা সোনারপুরে বিদ্যা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। একটা আমার বাবার নামে আর অন্যটা আমার মায়ের নামে। প্রথমটা আমি দেখি, দ্বিতীয়টা দেখতো প্রতাপ। এখন কে দেখছে? আপনি? না, এখন দেখছে আমার ভাগ্নে সাত্তকী। প্রতাপ আসার আগে ওই দেখতো। আপনার ভাগ্নে? আপনার তো নিজের কোনো বোন নেই, তাই না? না, মানে সাত্তকীর মা আমার আপন বোন নয়, দূর সম্পর্কের বলতে পারেন। কত দূর সম্পর্ক? সম্পর্কটা আসলে ঠিক আমরাও জানি না। সাত্তকীর দাদু আর দিদিমাকে আমরা ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে দেখে আসছি। সাত্তকীর দাদুকে আমরা কাশীনাথ কাকা বলে ডাকতুম, তবে তিনি যে বাবার আপন ভাই ছিলেন না সেটা আমরা জানতুম। শাস্ত্রমতে হয়তো ওদের আমাদের আশ্রিতই বলা উচিত, কিন্তু আসলে উনি ছিলেন আমাদের পরিবারেরই একজন। ওকে কাকা ছাড়া অন্য কিছু আমরা ভাবিনি কোনো দিন। এমনকি বাবার মৃত্যুর পরেও তিনি আমাদের বাড়িতেই থেকেছেন। কেউ কোনো প্রশ্ন তোলেনি কখনো, সেখানেই তিনি দেহ রেখেছেন। ওর ওই একটিই মেয়ে, পুষ্পলতা। সাত্তকী তার ছেলে। পুষ্পলতা বেঁচে আছেন এখনো? হ্যাঁ হ্যাঁ, তার তো বয়স বেশি নয়, আমার চেয়ে বছর 3 ছোট। তার স্বামী টিটাগড়ে চাকরি করে, ওরা সেখানেই থাকে। এবার আমার শেষ প্রশ্ন, গত মাসের 3 তারিখে আপনি যখন সোনারপুরে যান, তখন কি আপনার মেয়ের ব্যবহারে কোনো অস্বাভাবিক ভাব লক্ষ্য করেছিলেন? না, মানে হ্যাঁ, মানে তার কিছুদিন আগে থেকেই দীপু একটা কেমন যেন অন্যরকম হয়ে গেছিল। ওর মধ্যে একটা জিনিস লক্ষ্য করছিলুম, কথা বলতে বলতে মাঝে মাঝেই কেমন অন্যমনস্ক হয়ে পড়তো, জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতো। সেদিনও কথা বলতে বলতেই মাঝে মাঝেই বাইরে তাকাচ্ছিল, তারপর হঠাৎ লাফ দিয়ে উঠে ওপরে চলে গেল। আর কিছু? না, আর কিছু তেমন নয়। দময়ন্তী সমরেশকে জিজ্ঞাসা করল, কি মনে হয় তোমার, আমাদের ব্যাপারটা আরো তলিয়ে দেখা দরকার না দরকার নয়? সমরেশ আঙুল নেড়ে বলল, আলবাত দরকার। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মারা গেছে, 4টিখানি কথা, পত্রপাঠ এর রহস্য উন্মোচন করার দরকার। নইলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা যদি এভাবে মরতে থাকে, তাহলে জগতে থাকবে কে? শিবেন বেজার মুখে বলল, ভদ্রলোকেরা থাকবে, আর সবকটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মরার দরকার নেই, কেবল তুই মরলেই যথেষ্ট। সরি বৌদি। দময়ন্তী হেসে ফেলল, বলল, ঠিক আছে ঠিক আছে, এখন বলুন তো,
এই যে গল্পটা আমরা শুনলুম, তাতে কি একটা স্ট্রেট ফরওয়ার্ড ঈর্ষা সঞ্চাত নরহত্যা বলে মনে হচ্ছে, না অন্য অনেক জায়গায় খটকা লাগার মতো বস্তু আছে? শিবেন বলল, খটকা তো অনেক জায়গাতেই লাগছে। যেমন প্রথমে আপনি বলেছিলেন টাইমিংয়ের ব্যাপারটা। দ্বিতীয়ত, দীপান্বিতার কথা যদি সত্যি বলে মেনে নেওয়া হয়, তাহলে প্রশ্ন ওঠে, প্রতাপবাবুর রিভলভারটা তো তার হাতেই ছিল। তাহলে যেই প্রতাপবাবুর পকেটে হাত দিল, অমনি উনি তাকে গুলি করলেন কেন? তার মানে উনি নিশ্চয় জানতেন বা সন্দেহ করেছিলেন যে প্রতাপবাবুর পকেটে কোনো অস্ত্র আছে। বেশ, তাই যদি হয়, তাহলে কি ধরনের অস্ত্র উনি আশা বা আকাঙ্ক্ষা করেছিলেন? প্রতাপবাবুর রিভলভার ছিল এবং সুশীলবাবুরও আছে। কাজে একটা রিভলভার যে সামনের পকেটে নিয়ে ঘোরাফেরা করা অসুবিধাজনক, সেটা উনি জানতেন বলে ধরে নেওয়া যায়। অতএব উনি নিশ্চয় একটা নতুন ধরনের অস্ত্র আকাঙ্ক্ষা করছিলেন। কি সেই অস্ত্র? এরপর ধরুন, দীপান্বিতার কথা যদি পুনরায় সত্যি বলে মেনে নেওয়া যায়, তাহলে প্রশ্ন ওঠে, যে অস্ত্রের কথা উনি বলছেন সেটা গেল কোথায়? এখানে লক্ষ্য করতে হবে যে উনি কিন্তু কোথাও কি ধরনের অস্ত্র প্রতাপবাবুর পকেটে ছিল তার নাম উল্লেখ করেননি। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে এটা একটা কোনো নতুন ধরনের জিনিস। তাহলে সেটা সরালো কে? তার উদ্দেশ্য কি ছিল? দীপান্বিতাকে ফাঁসানো, না অস্ত্রটা গোপন করা? এরপর আংটি। আংটি কেন? আর ঝুটো হীরের আংটি বা কেন? ভর দুপুরবেলা গিন্নির মানভঞ্জন করতে যাওয়া অস্বাভাবিক হয়তো, কিন্তু তাই বলে ঝুটো হীরের আংটি নিয়ে? সমরেশ বলল, এর মধ্যে আমি তো অস্বাভাবিক কিছুই দেখতে পাচ্ছি না। নিজের বিয়ে করা বউয়ের মানভঞ্জন কি পাঁজি পুঁথি দেখে তিথি নক্ষত্র মিলিয়ে করতে হবে নাকি? মুড আসবে যখন তখনই করবে। আর ঝুটো গয়না, দেখ শিবেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা তো তোর মতো পুলিশ নয় যে দুনিয়ার চোরাই হিরে মানি মুক্ত দেখে দেখে কোনটা আসল কোনটা নকল বুঝতে শিখবে। যেটা দেখতে ভালো লেগেছে সেটাই ভদ্রলোক কিনে নিয়েছেন হয়তো, অতটা ভেবে দেখেননি। তাছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের পকেট তো হাড় বখত গড়ের মাটি থাকে। আসল হিরে কিনবে তার কাঁচা পয়সা কোথায় বাবা? শিবেন বলল, আবার তুই বুদ্ধি খাটানোর চেষ্টা করছিস? তোকে না বারণ করেছিলুম? দময়ন্তী বাধা দিয়ে বলল, আপনার প্রথম প্রশ্নের একটা সম্ভাব্য উত্তর আমি দিচ্ছি। ধরুন, দীপান্বিতার কোনো বাল্যবন্ধু যে তাকে খুব ভালোবাসত বা স্নেহ করে, প্রতাপবাবুর কারখানাতেই কাজ করে। প্রতাপবাবু একজন ইঞ্জিনিয়ার, তিনিও তাই। এদিকে প্রতাপবাবু তার স্ত্রীকে মারবার জন্য অনেক মাথা খাটিয়ে এমন একটা যন্ত্র বানিয়েছেন যেটা খুব ছোট, সহজে বহনযোগ্য, অথচ মারাত্মক, যেটা প্রতাপবাবু তার কারখানাতেই তৈরি করেছিলেন। কিন্তু সেটা যে একটা মরণাস্ত্র সেটা কেউ বুঝতে পারেননি, একমাত্র দীপান্বিতার সেই বাল্যবন্ধুটি ছাড়া। সে যখন অস্ত্রটি তৈরি হচ্ছিল তখনই দীপান্বিতাকে জানিয়ে দিয়েছে, তাকে সাবধান করে দিয়েছে। যেদিন অস্ত্রটা তৈরি শেষ হয়েছে এবং প্রতাপবাবু সেটা পকেটে নিয়ে বেরিয়েছেন, অমনি সে দৌড়ে দীপান্বিতার কাছে চলে গেছে এবং তার ঘরে লুকিয়ে থেকেছে। প্রতাপবাবু ঢুকতেই দীপান্বিতা তাকে গুলি করেছে, আর সেই ছেলেটি প্রতাপবাবুর পকেট থেকে অস্ত্রটা বের করে সেখানে একটা আংটি ভরে রেখে গোলমালের মধ্যে কেটে পড়েছে। শিবেন মাথা নেড়ে বলল, বাহ, চমৎকার উত্তর হয়েছে, কিন্তু এর থেকেও তো আবার দুটো প্রশ্ন উঠে আসছে। একটা হলো, ছেলেটি দীপান্বিতাকে খবরটা দিয়ে ঘরে লুকিয়ে রইল কেন? তার তো চেঁচামেচি করে লোক জড়ো করা উচিত ছিল, তাই না? দ্বিতীয় প্রশ্ন, যে সে যন্ত্রটা সরাতে গেল কেন? দময়ন্তী মৃদু হেসে বলল, আপনার প্রথম প্রশ্নের উত্তর, ছেলেটি হয়তো চাইছিল যে দীপান্বিতা প্রতাপকে খুন করুক। তাতে হয়তো আখেরে তারও কোনো লাভ ছিল, কারণ
একটা কথা তো ঠিক যে প্রতাপবাবুর স্ত্রী ওই কারখানার 8 আনার মালিক। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর যে ওই যন্ত্রটা যখন তৈরি করা হয়েছিল তখন তাতে তারও কিছু অবদান ছিল। হয়তো প্রতাপবাবু তাকে দিয়েই অস্ত্রটা বানিয়েছিলেন। সে গোড়ায় হয়তো ঠিক বুঝতে পারেনি, পরে হয়তো বুঝতে পেরেছিল যে যন্ত্রটা কি জন্য বানানো হচ্ছে। সেই জন্যেই যন্ত্রটা তাকে সরাতে হয়েছিল, যাতে সে জড়িয়ে না পড়ে। তাতে সে হয়তো ভেবে দেখেনি যে দীপান্বিতাই ফেঁসে যাবে, সেটা সে হয়তো সেভাবে বুঝতে পারেনি। শিবেন কিছুক্ষণ গভীর মুখে চিন্তা করল, তারপর বলল, আপনার কি ধারণা যে এটাই আসল ব্যাপার? মোটেই না। অজস্র সম্ভাবনার মধ্যে এটা একটা, এটুকু বলা যেতে পারে। কিন্তু সম্ভাবনাটা কতটা প্রবল সেটা এখনই বলা সম্ভব নয় শিবেনবাবু। তবে সমরেশের কথাটা মনে রাখতে হবে। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের পক্ষে আসল হিরে আর সুন্দর করে কাটা একটা কাঁচের টুকরোর মধ্যে তফাৎ বোঝা সত্যিই বোধহয় কঠিন। শিবেন বলল, যাহ, সবই তো গুলিয়ে গেল। কি যে বললেন কিছুই বুঝতে পারলুম না। আমিও কি চাই কিছু ভালো করে বুঝতে পারছি। ষড়যন্ত্রই যদি হবে তবে দীপান্বিতা গুলি করতে গেল কেন? আর যদি ষড়যন্ত্র না হয়, যদি আত্মরক্ষার জন্যই গুলি চালাতে হয়ে থাকে, তবে প্রতাপের অস্ত্রটা গেল কোথায়? সুশীলবাবু সরাবেন কেন? তার কি স্বার্থ? সমরেশ বলল, সমস্ত ব্যাপারটাই জলের মতো সহজ। কর্তা গিন্নির ঝগড়া চলছিল। কর্তা হয়তো কোনোদিন রাগের মাথায় বলেছিলেন তোমাকে খুন করে ফেলব। গিন্নি কর্তাকে সত্যবাদী বলেই জানতেন, কাজেই প্রাণের ভয়ে তার রিভলভারটা সরিয়ে ফেললেন। এদিকে ঘটনার দিন দুপুরবেলা বেচারি কর্তামশাই মানভঞ্জনের উদ্দেশ্যে গিন্নির ঘরে ঢুকতে ঢুকতে যেই না পকেটে হাত দিয়েছেন, অমনি আতঙ্কিত নায়িকা কড়াক করে পিন করে দিয়েছেন আর চেঁচাতে চেঁচাতে নিচে নেমে এসেছেন। দময়ন্তী গম্ভীর মুখে সব শুনল, তারপর বলল, কর্তা গিন্নির ঝগড়া চলছিল ঠিকই, কিন্তু সেদিন একতলায় গিন্নি তার বাবার সঙ্গে বসে বসে গল্প করছিলেন। হঠাৎ লাফ দিয়ে উঠে ওপরে চলে গেলেন। তার একটু পরেই কর্তা ঢুকলেন। ঢুকেই সোজা চলে গেলেন গিন্নির ঘরে। গিন্নি যেন এরকমই হবে সেটা আঁচ করেই রেখেছিলেন, আর বন্দুক বাগিয়ে তৈরি হয়ে বসেছিলেন। কর্তা গিন্নির মুখ দেখা দেখি নেই, অথচ সেই দিনই কর্তা গেলেন গিন্নির ঘরে। আর দোতলার চৌকাঠে পা দিতেই, কি যেন বললে তুমি? কড়াক পিন। হ্যাঁ, তাই। এটা নিতান্তই কতগুলি কাকতালীয় ঘটনার সমারোহ, নাকি এর মধ্যে অন্য কোনো ইঙ্গিত আছে? সমরেশ বা শিবেন কেউই এ প্রশ্নের কোনো জবাব দিলেন না। দময়ন্তী কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলেন। প্রথম প্রশ্ন, প্রতাপ চৌধুরী কি রোজই এই সময় অফিস থেকে ফিরতেন? দ্বিতীয় প্রশ্ন, সুশীলবাবু কতটা সততার সঙ্গে ব্যবসা করেন? তৃতীয় প্রশ্ন, প্রতাপ চৌধুরী মারা গেলে দীপান্বিতার কি কোনো সুবিধা হয়? চতুর্থ প্রশ্ন, এটা যে আত্মরক্ষার্থে হত্যাকাণ্ড, সেটা কি আদালতে প্রমাণ করা যাবে? দীপান্বিতা যে মুখ খুলতে রাজি হচ্ছেন না, তার কারণ কি যাতে কোনো বেফাঁস গোপন তথ্য প্রকাশ হয়ে যায়, যেটা তার স্বার্থের পরিপন্থী? বলে শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে রইল দময়ন্তী। বেশ কিছুক্ষণ বাদে শিবেন জিজ্ঞাসা করল, এখন কি করতে চান আপনি? একবার সোনারপুরের কারখানাটা দেখতে চাই। গোপনে? মানে সারপ্রাইজ ভিজিট? না না, গোপনীয়তার কোনো দরকার নেই। আগামী সপ্তাহে একটা ছুটি আছে, সেদিন অফিস কলেজ হয়তো বন্ধ থাকতে পারে, কিন্তু ফ্যাক্টরি বোধহয় খোলা থাকবে। সেদিন একটা ব্যবস্থা করুন। শিবেন বললেন, বেশ, তাই করা যাবে। আজকের মতো এই পর্যন্ত। পরের পর্বে আবার উপস্থিত হব গল্পের পরবর্তী অংশ নিয়ে। আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই একক গল্প পাঠের চ্যানেলটিকে
উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।